হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ডিপসিক নিয়ে। আমাদের তো বিভিন্ন সময় ডিপসিক এবং এআই, বর্তমান তো এআই যুগ, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। তো আমি ডিপসিক নিয়ে কথা বলবো এবং আমার মূলত উদ্দেশ্য হলো আজকে ডিপসিকের যে প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংকে নিয়ে কথা বলা। আমরা তো সবসময় ডিপসিক বা এআই এইসব নিয়ে কথা বলি, কিন্তু এদের যে মূল উদ্যোক্তা বা সিও যে প্রতিষ্ঠাতা, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা অনেক সময় জানি না। তো ডিপসিক নিয়ে সাম্প্রতিক সময় অনেক আলোচনা হয়েছে, যেটা আসলে আরো বেশি আলোচনা হওয়া উচিত। এইসব বিষয় নিয়ে আমরা যত জানবো, যত আমরা বিশেষ করে এই সেক্টরের কাছে ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, যারা আমরা আইটি সেক্টরে কাজ করি বা অনলাইনে কাজ করি, আমাদের জন্য এআই গুলো কিন্তু আসলে এক কথা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা দোয়া স্বরূপ। এটা আমাদের জন্য অনেক উপকারী। তো সেই হিসাবে আজকে আমরা ডিপসিক নিয়ে জানবো, ডিপসিকের প্রতিষ্ঠাতা নিয়েও জানবো। ডিপসিক কি মূলত, এটা আমাদের আগে জানা উচিত। ডিপসিক হলো একটা চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যা হ্যাংজু ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক টেকনোলজি রিসার্চ কোং লিমিটেড নামে পরিচিত। ডিপসিক হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংস্থা, যার বিভিন্ন শিল্পে এআই প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে বিশেষজ্ঞ। এটি বিশেষ করে ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ক্ষেত্রে উদ্ভাবনী সমস্যার সমাধানের জন্য পরিচিত। ডিপসিকের প্রযুক্তি ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করতে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে এবং বিভিন্ন পেশাদার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। ডিপসিক দাবি করে যে তাদের এই যে জিপিটি-4, জিপিটি-5 এদের থেকে উচ্চমানের মডেলের কাছাকাছি, এদের থেকে উচ্চমানের কাছাকাছি ফলাফল দেয়, এদের থেকে উচ্চমানের ফলাফল দেয় ডিপসিক, এটা তাদের দাবি। একই সঙ্গে তুলনামূলক কম কম্পিউটিং রিসোর্স ব্যবহার করে এটি ওপেন এআই, জিপিটি সিরিজ, গুগলের জিমিনি, অ্যানথ্রোপিকের ক্লাউডি, এইসবের থেকে, এইসব কোম্পানি থেকে তারা ভালো ফলাফল দেয়, এটা তারা দাবি করে। তো আমরা ডিপসিক সম্পর্কে মোটামুটি জানি। এই চ্যাট জিপিটি আর ডিপসিক সিমিলার, এগুলো আসলে খুব বেশি আমাদের পার্থক্য নাই। ফলাফলের ক্ষেত্রে হয়তো বা কিছুটা তারতম্য আপনারা দেখতে পারেন। তো এইবার আসুন আমরা মূলত যেই বিষয় নিয়ে কথা বলবো, ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। এই লোকটা 1885 সালে গুয়াংডং এর উচুয়ান শহরে তানাবার মিলিং গ্রামে, এটা গ্রামের নাম মিলিলিং গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মা উভয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী লিয়াং ওয়েনফাং, তিনি কিন্তু একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী, যিনি পরিমাণগত, ওর একটা কোম্পানি আছে যেটা আছে পরিমাণগত হেডফাই ফ্লায়ার নামে প্রতিষ্ঠাতা, ওটা সহ প্রতিষ্ঠাতা থাকে ও। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের প্রতিষ্ঠাতা ও সিও তো লিয়াং ওয়েনফিং, এটা আপনারা সবাই জানেনই। বেইজিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে 2007 সালে, এবং সেখানে স্নাতক করেন ইলেকট্রনিক এবং প্রকৌশলের উপর। এবং 2010 সালে আবার তথ্য ও যোগাযোগ প্রকৌশলের উপর আবার একটা ডিগ্রি নেয়। এবং স্নাতকরে তার গবেষণা ছিল, তার গবেষণার মূল বিষয় হলো পিটিজি, মানে যেটা হচ্ছে কম খরচে পিটিজি ক্যামেরার উপর ভিত্তি করে একটা আর কি ট্র্যাকিং অ্যালগোরিদমের উপর অধ্যয়ন করেন তিনি। এরপর এই এই পর্যায়ে তিনি শেষ করেন এবং এরপর তিনি কর্মজীবন চলে যান। কর্মজীবন তার 2008 সালের দিকে শুরু হয় এবং তার কিন্তু ওই সময় প্রচুর আর্থিক সংকট থাকে। সেই সময় সে তার সহপাঠীদের নিয়ে বাজার সম্পর্কিত সংগ্রহের জন্য একটি দল গঠন করে। তিনি মেশিন লার্নিং এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পরিমাণগত ট্রেডিং অন্বেষণের জন্য দলটি একটা দল গঠন করে এবং ওর নেতৃত্বে ছিল উনি। এরপরে স্নাতকোত্তর শেষ হওয়ার পর লিয়াং সিচুয়ানের ডেংসুতে একটি সস্তা ফ্ল্যাটে চলে যায়। যেহেতু আর্থিক অবস্থা খারাপ ছিল, যে কারণে তার জন্য ভালো জায়গায় এফোর্ড করা একটু কঠিন হয়ে যাচ্ছিল, সে একটা সস্তা ফ্ল্যাটে চলে যায় এবং সেখানে এআই প্রয়োগের উপর পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু এগুলো ব্যর্থ হয়, কারণ তার আর্থিক যে যোগান দেওয়ার যে অবস্থা সেটা ছিল না। কিন্তু এআই এর পিছনে কিন্তু অনেক আর্থিক ইনভেস্টমেন্ট লাগে, অর্থনৈতিক ইনভেস্টমেন্ট লাগে, না হলে কিন্তু এটা আসলেই অনেক কঠিন কাজ। তো 2013 সালে লিয়াং পরিমাণগত বাণিজ্যের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করার চেষ্টা করেছিলেন এবং জেজুয়াং বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালুম সাথে বিশ্ববিদ্যালয়ের জুজিনের সাথে হ্যাংজু ইয়াকুবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠান লিমিটেড, একটা কোম্পানি প্রতিষ্ঠা করে। এবং 2015 সালে তারা হ্যাংজু হুয়ানফ্যাং টেকনোলজি কোং লিমিটেড নামে আরেকটা কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছে, সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠা করে আর কি এই লিয়াং। এরপরে এরপরে এবং এই কোম্পানি কিন্তু বর্তমান নাম আছে জেজিয়াং জিউজহাং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। যেহেতু একটু চায়না নাম একটু কঠিন অবশ্যই আমাদের জন্য। এরপরে তিনি হাই ফ্লায়ার নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করে তার দুজন সহপাঠীকে নিয়ে, এই ম্যানেজমেন্টের পার্টনারশিপে। এবং 2019 সালে লিয়াং হাই ফ্লায়ার এআই প্রতিষ্ঠা করে, যা এআই অ্যালগরিদম এর মূল প্রয়োগের উপর গবেষণার জন্য নিবেদিত ছিল। এই সময় হাই ফ্লায়ারের ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় 10 বিলিয়ন ইউরোর বেশি ছিল। 30 আগস্ট 2019 লিয়াং ওয়েনফেং চায়না সিকিউরিটি জার্নাল কর্তৃক আয়োজিত প্রাইভেট ইকুইটি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন এবং সেখানে তিনি একটা
বক্তৃতা দেন, যেটা আসলে আলোচনার জন্ম দেয়, তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সেটা নিয়ে। তিনি বলেন যে পরিমাণগত বা অপরিমাণগত নির্ধারণের মানদণ্ড হলো বিনিয়োগের সিদ্ধান্ত পরিমাণগত পদ্ধতি দ্বারা নেওয়া হয়, নাকি মানুষ দ্বারা, এটা তিনি বলেন। এবং পরিমাণগত তহবিল পোর্টফোলিও ম্যানেজাররা সিদ্ধান্ত নেন না, বরং তারা কেবল সার্ভার। তিনি আরও বলেন যে হাই ফ্লায়ারের লক্ষ্য হলো চীনের সেকেন্ডারি মার্কেটের কার্যকারিতা উন্নত করা। এরপর 2021 সালে ফেব্রুয়ারি, সেই সময় তিনি গ্রেগরি জুকারমাই নামে একটা বই, দ্য ম্যান হু সলভ দ্য মার্কেট হাইজিম সিমস লঞ্চ দ্য কোয়ান্ট রেভলিউশন প্রকাশিত হয়। এবং লিয়াং এই বইটি চীনা সংস্কারে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন যখন তিনি সর্বক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, তখন তিনি সাইমনের ড্যামের মতো একটি উপায় থাকা আবশ্যক বলে মনে করেন। এরপরে 2021 সালে লিয়াং হাই ফ্লায়ার চালানোর জন্য এআই পার্শ্ব প্রকল্পের জন্য হাজার হাজার এনভিডিয়া জিপিইউ কিনতে শুরু করেছিলেন। কিছু কিছু অভ্যন্তরীণ ব্যক্তি এটাকে একটি শখের সন্ধানী এবং বিলিয়নিয়ারের অদ্ভুত কাজ হিসেবে দেখে, কিন্তু লিয়াং বলেছিলেন তিনি এমন কিছু তৈরি করতে চান যেটা গেম চেঞ্জার হবে, এবং ব্যবসায়ী অংশীদাররা ভেবেছিলেন কেবল বাইড্যান্স বা আলিবাবা গ্রুপের মতো জায়ান্টের দ্বারা এটা সম্ভব। লিয়াং কি এটা পারবে? কিন্তু লিয়াং কিন্তু মনে মনে চেয়েছিলেন যে তিনি এমন কিছু করবেন যেটা কিন্তু আসলে একটা তুমুল আলোচনা সমালোচনা তৈরি করবে এবং গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, যেটা কিন্তু আপনারা দেখছেন যে ডিপসিক প্রকাশিত হওয়ার পরেই কিন্তু যে আমেরিকার বিভিন্ন বাজারে ধস, ওপেন এআই হুমকির মুখে পড়ে গেছিল কিন্তু ডিপসিকের জন্য। অবশ্যই এখন ওপেন এআইও একটা বড় কোম্পানি, কিন্তু ডিপসিক কিন্তু আসলে একটা অল্প সময় অনেক জনপ্রিয়তা অর্জন করে। ডিপসিকের প্রতিষ্ঠান মূলত 2023 সালে মূলত উনি প্রকাশ করে। 2023 সালে মে মাসে মূলত ঘোষণা দেন যে হাই ফ্লায়ার কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ অনুসরণ করে এবং ডিপসিক চালু করে। তিনি ঘোষণা দেন 2023 সালে মে মাসে 36 কেয়ারের সাথে সাক্ষাৎকারে লিয়াং বলেছিলেন যে মার্কিন সরকার চীনের উপর যে এআই চিপ নিষেধাজ্ঞা আরোপ করেছে, হাই ফ্লায়ার 1000টি এনভিডিয়া A100 জিপিইউ অর্জন করেছিল। এটি ডিপসিককে এলএলএম ডেভেলপার হিসেবে কাজ করার ভিত্তি স্থাপন করেছিল। তিনি আরও বলেছিলেন যে ডিপসিক হাই ফ্লায়ার থেকে তহবিল পায়, কারণ তখন ডিপসিক প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি তহবিল প্রদান অনিশ্চিত ছিল এবং এটি স্বপ্ন সময়ের জন্য প্রস্তাবন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম ছিল। মানে স্বল্প সময়ের জন্য এর প্রস্থান করতে সম্ভাবনা কম ছিল, যার কারণে অনেক জায়গা থেকে তারা তহবিল পেত না। লক্ষ্য দীর্ঘমেয়াদী হয় ডিপসিক এমন কর্মচারী খুঁজেছিল যারা অভিজ্ঞতার চেয়ে দক্ষতা এবং আবেগ ছিল। 2024 সালের জুলাই মাসে লিয়াং আবার এই যে 36 কেয়ারের সাথে সাক্ষাৎকার দেয় এবং তিনি বলেন ডিপসিক এর B2 মুক্তি পায় এবং চীনের এআই মূল্যযুদ্ধ শুরু হয়। তখন তিনি এটি বিরাট বিস্ময়ের বিষয় ছিল যে এটি মূল নির্ধারণ এবং সংবেদনশীল হবে বলে আশা করিনি। তিনি আরও বলেন যে চীনের অর্থনৈতিক বিকাশের সাথে সাথে এর সাথে ফ্লাইডিং এর পরিবর্তে এটি ধীরে ধীরে অবদানকারী হয়ে উঠবে। চীনের উদ্ভাবনের যা অভাব রয়েছে তার মূলধন নয়, বরং এতে প্রতিভা সংগঠিত করার বিষয়ে আত্মবিশ্বাস এবং জ্ঞানের অভাব। ডিপসিক বিশেষ কাউকে নিয়োগ করেনি এবং কর্মীরা স্থানীয়ভাবে শিক্ষিত হওয়ার প্রবণতা রয়েছে। বিঘ্নিত প্রযুক্তির ক্ষেত্রে ক্লোজড সোর্স পদ্ধতিগুলো কেবল সমসাময়িকভাবে অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে বিলম্ব করে। এছাড়াও 20 জানুয়ারি 2025 তারিখে ডিপসিক কোম্পানি লিয়াং প্রতিষ্ঠা করেছিলেন এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মূলত এটা প্রকাশিত হয় 20 জানুয়ারি 2025 দিকে, জনপ্রিয়তা পায় বা সবার কাছে ছড়া যায়। ডিপসিক আরাম প্রকাশ করেন, যা 671 বিলিয়ন প্যারামিটারের একটি ওপেন সোর্স যুক্তিযুক্ত এআই মডেল। এর স্থাপত্য এবং প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করে এটি বিস্তারিত প্রযুক্তিগত গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি এই মডেলটি মাত্র 248টি এনভিডিয়া 800 জিপিইউ ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যার ব্যয় ছিল $5.6 মিলিয়ন, যা পশ্চিমা বিনিয়োগের $1 বিলিয়ন বাজেটের তুলনায় সম্পদ দক্ষতা প্রদর্শন করে। দক্ষ পদ্ধতির প্রদর্শন করে আর কি। 27 জানুয়ারি নাগাদ ডিপসিক চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে iOS অ্যাপ স্টোরে নাম্বার 1 বিনামূল্যের অ্যাপ হয়ে যায়। ডিপসিক নিয়ে আতঙ্কের মধ্যে বাজার মূলধন $1 ট্রিলিয়ন বেশি হ্রাস পায় মার্কিন স্টকের দাম। তো এই হলো আমাদের আজকের আপনার এই যে ডিপসিক এবং এআই, এবং এর সাথে মূলত আমাদের তো ডিপসিক নিয়ে আলোচনার পাশাপাশি আমরা তো আজকে চাইছিলাম একটু বিশেষ করে লিয়াং ওয়েনফেং সম্পর্কে জানতে। তো আমরা যেটুকু জানতে পারলাম, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সামনে আরও সুন্দর করে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব।
তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।